আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা টাকা পায়নি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে সামনে পেয়ে ফুঁসে উঠলেন মহিলারা। জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ। তৃণমূলের লোকই ভিতরে আছে, ওরাই গন্ডগোল পাকাচ্ছে। অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে পড়লেন পুরমন্ত্রী। সেবাশ্রয় ভয়ঙ্কর দুর্নীতি, অভিষেককে নিয়ে কলকাতা হাইকোর্টের বিরাট রায়, তোলপাড় রাজনীতি। যাদবপুরে আজাদি স্লোগান, প্রতিবাদের নামে ক্যাম্পাসে বহিরাগত ঢোকাচ্ছে বামেরা, দ্বিখণ্ডিত জুটা। দীপশিতা আমার কাছে অস্পৃশ্য নয়, ভালো লেগেছে সৃজনের প্রতিবাদও। যাদবপুরের পরে বামেদের বড় বার্তা কল্যাণের। ফের বেপরোয়া গাড়ি তাণ্ডব রেড রোডে, ধাক্কায় ভাঙল ফোর্ট উইলিয়ামের গার্ডওয়ালের একাংশ। ভয়ঙ্কর উদ্দাম গতিতে ধেয়ে এসে তরুণীকে পিষে দিল সাংসদ পুত্রের বিলাসবহুল গাড়ি, দুপুরে খেতে বেরিয়ে মৃত্যু। গায়ে গেরুয়া উত্তরীয়, বিধানসভায় কুণালের অচেনা অবতার, কয়েক মিনিটের জল্পনায় জবনিকা টানলেন ঘোষবাবু নিজেই। স্বৈরাচারী ও লুম্পেন দল, 5 মাসেই আইএসএফ ছেড়ে মারাত্মক অভিযোগ আরাবুল ইসলামের। মুখে জাল বাঁধলেও ব্যাড এলিমেন্টদের ভালো করতে চেয়েছিল ওয়াশিং মেশিন আইএসএফ, আরাবুল দল ছাড়তেই এবার বিস্ফোরক নওসাদ। স্কুলে ঢোকার আগেই তুমুল হাঙ্গামা, সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের রোষানলে পড়লেন সিজেপি কর্মীরা। সিজেপির সাফল্যে উৎসাহিত উচ্চবর্ণ, দিল্লিতে রিজার্ভেশন হটাও আন্দোলনের প্রস্তুতি, এনওসি পুলিশের। এফআইআর না হওয়া পর্যন্ত উঠব না, যন্তর মন্তরে পেরেড গান চালানোর প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসলেন রাহুল। চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কি কারণে? বড় কথা জানালো প্রশাসন। উত্তাল যাদবপুর, মিছিলে কি হলো দীপশিতার সঙ্গে? শেষে কি বললেন বাম নেত্রী? যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে দেশ বিরোধী স্লোগান উঠলে, পরিবর্তন মনে করেন দিলীপ, তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। আপনি রাজ্যের দায়িত্ব নিয়েছেন, তাণ্ডবের হুঁশিয়ারি সর্বরীর, যে ইউ প্রতীকের উপর জুতো পায়ে শুভেন্দুকে চিঠি মানুষের। 100 দিনে বিজেপি সরকারের হিসেব কতটা মিলল? নওসাদের প্রশ্নের চাপে প্রশাসন। 100 দিনেই বাজিমাত, 43% নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ শুভেন্দুর, শিলিগুড়িতে প্রশংসা শাহের। সিএ নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ, পশ্চিমবঙ্গ সহ 8 রাজ্যের নাগরিকত্ব প্রদানের দায়িত্বে জেলা শাসক। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ, এসডিও দপ্তরের ধুন্ধুমার থেকে পথ অবরোধ। সবাইকে টাকা দিক, না হলে কাজ দিক, টাকা না পেয়ে চরম বিক্ষোভ মহিলাদের। পাকা বাড়ির জন্য আবেদনের আহ্বান, 3টি নথি জমা দিলেই মিলবে প্রকল্পের সুবিধা, 31 আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। আলাস্কায় ল্যান্ডিং এর সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা, 8 আরোহীকে নিয়ে বিধ্বস্ত চপার। আপনাদের প্রত্যাখ্যান করছে গোটা দেশের যুব সমাজ, যাদবপুর প্রসঙ্গে সাফ জানালেন সৃজন। আজ রাতভর তাণ্ডব চলবে, যাদবপুরের সংঘর্ষ ও এসএফআই নেতাকে প্রকাশ্যে চরম হুমকি বিজেপি বিধায়কের। কাটমানি তোলাবাজির অভিযোগে দেবকে নিশানা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হোর্ডিং ঘিরে বিতর্ক। এসএসবি কোনো রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না, মমতাকে খোঁচা শাহের। ফেলো করি নাও লাইসেন্স, নিউ মার্কেটে ওড়ে হাওয়ালার টাকা, শিখার আগুনের আলোয় অন্ধকার জগৎ। সব সিদ্ধান্তই অনীত, চুরি বিতর্কের মাধ্যমে রাম মন্দির নিয়ে কাকে নিশানা চম্পত রায়ের। আলিপুর কোর্টে বড় ধাক্কা অভিষেকের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে নতুন কি নির্দেশ দিল আদালত। আরজি করের প্রতিবাদের স্লোগান মোছার নির্দেশ, বর্ধমান মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রীর খোদ পরিদর্শনে চাঞ্চল্য। বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি, জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা, কি পরিস্থিতি এই মুহূর্তে? গোয়ালঘরে স্কুল, প্রশ্ন তুলতেই ককরোচদের নকশাল, দেশবিরোধী তকমা দিয়ে মার, জামা ছেড়ে ফোন ভেঙে তাণ্ডব। এই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুনতে গিয়ে অভিষেককে আরো 3টি মামলায় রক্ষা কবচ দিয়ে কি বলল হাইকোর্ট। বিচারপতির চেম্বারে গিয়ে ফাইল চাওয়ার অভিযোগ অস্বীকার, তদন্ত চেয়ে সুজিতের সেই আইনজীবীর চিঠি প্রধান বিচারপতিকে। টাটা রাই যেখানে ব্যর্থ, আমরা কে কোথাকার, রাজ্য জুড়ে বিনিয়োগ টানার চ্যালেঞ্জ নিয়ে বিস্ফোরক অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এফআইআর দায়ের না করা পর্যন্ত এখান থেকে সরব না, যুবকের শরীরে 200টি পেরেড, চোখে 3টে, রাহুল ধর্নায় রাহুল গান্ধী। বেনজির, ভারতে এই প্রথম অখিলেশ মায়াবতীদের বুলেট প্রুফ জ্যাকেট দিল যোগী সরকার, হঠাৎ কি এমন হলো?
ধৃত আইএসআই চর শিলিগুড়ির প্রদীপ্ত বসুর তদন্তে হারহীন তথ্য। মার্চের ফোনের সূত্র ধরেই ফাঁস ভয়ঙ্কর নেটওয়ার্কের। আমরা হিন্দি সিনেমাতে দেখেছি উত্তরবঙ্গ থেকে 3 সাজার আশ্বাস অমিত শাহের, শুভেন্দুর ভূয়সী প্রশংসা। তৃণমূল ব্লক সভাপতির ভাই আইএসআই এজেন্ট, মিলল সব প্রমাণ, আমার স্বামী, চাঞ্চল্যকর দাবি ধৃতের স্ত্রীর। বকেয়া মহার্ঘ ভাতা এখনো পাননি সরকার পোষিত স্কুলের শিক্ষকরা, পাবেন কি? রাজ্যের অবস্থান জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট। আমি এসেই বলেছি তাড়াতাড়ি চালু করো, পশ্চিমবঙ্গের জনগণনা আটকে রাখা নিয়ে মমতাকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এফআইআর রুজু করতেই হবে, থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী, সঙ্গী ছড়রা গুলিতে আক্রান্ত। নাছোড় রাহুল, 7 ঘন্টার ধর্নায় নড়ল পুলিশ, দিল্লি পুলিশ। দুপুর গড়িয়ে বিকেলে অবশেষে এফআইআর। মাত্র 48 ঘন্টা টাইম দিলাম, পদত্যাগ করুন। ফের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ককরোচদের আলটিমেটাম, বিরাট আন্দোলনের হুঁশিয়ারি। রাজনৈতিক দলের উস্কানি থেকে দূরে থাকা উচিত, যাদবপুর কাণ্ডে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক। বাংলা জুড়ে মেগা ক্র্যাকডাউন, রুদ্ধশ্বাস অভিযানে আটক 10 বাংলাদেশি, শুভেন্দু সরকারের হুঁশিয়ারির পরই জারি অ্যাকশন। বিদেশ যাওয়া হচ্ছে না অভিষেকের, রক্ষা কবচ মামলায় সাংসদের বিরুদ্ধে রাজ্যের মোক্ষম চাল। আপনার হাতে 48 ঘন্টা আছে, চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। জয়পুরের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভের পরিকল্পনা। ইরানের বিরুদ্ধে গত 6 মাসের অভিযানে কতজন মার্কিন সেনা হতাহত হয়েছেন, মার্কিন কংগ্রেসকে হিসাব দিল পেন্টাগন। হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখে 21 ভারতীয় নাবিক, প্রকাশ্যে ভিডিও। যাদবপুরের পর এবার উত্তপ্ত মেদিনীপুর কলেজ, এসএফআই এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। জলবন্দী লক্ষ লক্ষ মানুষ, একটানা বৃষ্টিতে প্লাবিত পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ত্রাণের আশায় হাহাকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের সামনে একাধিক মহিলা তাদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত টাকা দেওয়ার দাবি জানান। অভিযোগ, সরকারি তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে এখনও নির্ধারিত টাকা পৌঁছয়নি। এই নিয়ে উত্তর দমদম ও বিরাটি এলাকায় বিক্ষোভের পাশাপাশি রেল অবরোধের ঘটনাও ঘটে। হাওড়ার উলুবেড়িয়া ও বাগনানেও মহিলারা প্রশাসনিক দপ্তরে গিয়ে তাদের অভিযোগ জানান। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতেও একই অভিযোগে বিক্ষোভ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তারা নিয়ম মেনে আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না, ফলে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে প্রশাসনের উপর চাপ বাড়ছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও সরকারি দপ্তরের সামনে অবস্থান। বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন মহিলারা। তাদের বক্তব্য, যোগ্য উপভোক্তাদের দ্রুত টাকা দিতে হবে। অন্যদিকে প্রশাসনের তরফে উপভোক্তাদের নথি ও যোগ্যতা যাচাইয়ের বিষয়টি সামনে আসছে। তবে টাকা না পাওয়ার সমস্যা কেন এত জায়গায় তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভের জেরে বিষয়টি এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধীরা সরকারকে নিশানা করছে, অন্যদিকে প্রশাসনের তরফে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে। আগামী দিনে বকেয়া টাকা কবে এবং কিভাবে দেওয়া হবে সেদিকেই নজর রয়েছে উপভোক্তাদের। সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ ও মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ আইনি লড়াই চলছে। মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে। সেবাশ্রয় কর্মসূচি নিয়ে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল এক পক্ষ। মামলাকারীদের বক্তব্য, কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। আদালতে সেই অভিযোগ এবং সংশ্লিষ্ট নথি নিয়ে শুনানি হয়। অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগের রাজনৈতিক প্রভাব নিয়েও রাজ্যে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীরা এই মামলাকে হাতিয়ার করে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করছে। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। আদালত মামলার বিভিন্ন দিক বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। তবে আদালতে কোনো অভিযোগ ওঠা মানেই তা প্রমাণিত হয়ে যাওয়া নয়। অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। মামলার পরবর্তী শুনানিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। ফলে সেবাশ্রয় সংক্রান্ত এই মামলা এখন রাজনৈতিক এবং আইনি দুই ক্ষেত্রেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিষেককে ঘিরে আদালতের পরবর্তী অবস্থান কি হয় সেদিকেও নজর রয়েছে। মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিতর্কও আরও বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্তই এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আজাদি স্লোগান এবং বহিরাগতদের উপস্থিতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, প্রতিবাদের নামে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে বেশ কিছু মানুষ ক্যাম্পাসে ঢুকেছিলেন। এই বিষয়টি নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছিল। তারই রেশ কাটার আগেই নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পক্ষের অভিযোগ, বহিরাগতদের উপস্থিতির কারণে ক্যাম্পাসের পরিবেশ আরও অশান্ত হচ্ছে। অন্যদিকে প্রতিবাদকারীদের দাবি, তারা নিজেদের রাজনৈতিক ও ছাত্র অধিকার সংক্রান্ত বক্তব্য তুলে ধরতে এই কর্মসূচি করেছেন। আজাদি স্লোগানকে কেন্দ্র করেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ এটিকে প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সংগঠনগুলির মধ্যেও এই বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে যাদবপুরের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। একই সঙ্গে বহিরাগত প্রবেশের অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার। আগামী দিনের ছাত্র রাজনীতি ঘিরে আরও উত্তেজনা তৈরি হবে কিনা সেদিকেও নজর রয়েছে। কলকাতার রেড রোডে ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের কাছের গার্ডওয়ালে ধাক্কা মারে। ধাক্কার জেরে গার্ডওয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেড রোড দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশে গার্ডওয়ালের সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল কিনা সেটিও তদন্তের বিষয়। রেড রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বেপরোয়া গাড়ি চালানো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি দুর্ঘটনা হওয়ায় নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তার চালকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিনা তা তদন্তের পর স্পষ্ট হবে। এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবিও উঠতে পারে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের বিষয়েও প্রশাসনের নজর রয়েছে। বিধানসভায় কুণাল ঘোষকে গেরুয়া উত্তরীয় পরে দেখা যাওয়াকে কেন্দ্র করে অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়। তার পোশাক দেখে অনেকে এই মধ্যেই প্রশ্ন ওঠে, এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা রয়েছে কিনা। বিশেষ করে রাজ্য রাজনীতিতে দলবদল নিয়ে নানা জল্পনার মধ্যেই ঘটনাটি আরও আলোচনায় আসে। বিধানসভা চত্বরে কয়েক মিনিটের মধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। তবে কুণাল ঘোষ নিজেই পরে বিষয়টি পরিষ্কার করে দেন। তিনি বোঝান, গেরুয়া উত্তরীয় পড়ার সঙ্গে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। ফলে তাকে ঘিরে তৈরি হওয়া দলবদলের জল্পনা দ্রুত থেমে যায়। রাজনৈতিক মহলে অবশ্য ঘটনাটি নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলতে থাকে, কারণ বর্তমানে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাতের আবহে কোনো নেতাকে গেরুয়া পোশাকে দেখলেই নানা ব্যাখ্যার সামনে আসে। কুণাল ঘোষের বক্তব্যের পর অবশ্য সেই জল্পনার আর বিশেষ ভিত্তি থাকে না। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দেন এবং বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার সম্ভাবনাও কার্যত খারিজ করে দেন। ফলে আপাতত এই ঘটনাকে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখার কারণ নেই। তবুও বিধানসভায় এই দৃশ্য ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল তা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। কুণালের ব্যাখ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আগামী দিনে তার রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো নতুন বক্তব্য আসে কিনা সেটাই দেখার। আরাবুল ইসলাম আইএসএফ ছেড়ে দেওয়ার পর তাকে নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আরাবুলের দলত্যাগের পর দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত আরাবুল পরে আইএসএফে যোগ দিয়েছিলেন। তার সেই যোগদানও তখন রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। এবার দল ছাড়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নওশাদ তার বক্তব্যে আরাবুলকে দলে নেওয়ার সময়কার পরিস্থিতির কথাও তুলে ধরেছেন। তিনি দাবি করেন, কিছু বিতর্কিত বা ব্যাড এলিমেন্টকে রাজনৈতিকভাবে সংশোধনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই তাদের সঙ্গে নেওয়া হয়েছিল। একই সঙ্গে আইএসএফকে ঘিরে বিরোধীদের নানা রাজনৈতিক কটাক্ষেরও জবাব দেন তিনি। ওয়াশিং মেশিন নিয়ে রাজনৈতিক আক্রমণের প্রসঙ্গ তার বক্তব্যে উঠে আসে। আরাবুলের দলত্যাগের পর আইএসএফের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও আলোচনাও শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় তার রাজনৈতিক প্রভাবের বিষয়টি সামনে আসছে। নওশাদ অবশ্য দলের অবস্থান ব্যাখ্যা করে পরিস্থিতি স্পষ্ট করার চেষ্টা করেছেন। এই ঘটনার ফলে তৃণমূল ও আইএসএফের রাজনৈতিক সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে আরাবুল কোন রাজনৈতিক পথে হাঁটেন তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে আইএসএফ তার দলত্যাগের পর সংগঠনকে কিভাবে সামলায় সেটাও নজরে থাকবে।
সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে সিজেপি কর্মীদের স্থানীয় গ্রামবাসীদের একাংশের রোষের মুখে পড়ার অভিযোগ উঠেছে। স্কুলে ঢোকার আগেই তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিজেপি কর্মীরা কেন স্কুল পরিদর্শনে এসেছেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়। তাদের স্কুলে প্রবেশ নিয়েও আপত্তি জানান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় ব্যাপক হইচই শুরু হয়। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির পরিস্থিতিও তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা স্কুলের পরিস্থিতি ও পরিকাঠামো সম্পর্কে খোঁজখবর নিতেই সেখানে গিয়েছিলেন, কিন্তু স্থানীয়দের একাংশ তাদের সেই উদ্যোগ মেনে নেননি। ফলে স্কুলে প্রবেশের আগেই পরিস্থিতি জটিল হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং সিজেপির বক্তব্য দুই দিকই এখন আলোচনায় রয়েছে। পরিস্থিতি যাতে আরও বড় আকার না নেয় সেজন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন অনেকে। স্কুলের শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে স্থানীয়দের নিজস্ব অভিযোগ থাকলে সেগুলিও খতিয়ে দেখার দাবি উঠেছে। পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হতে পারে। পরিদর্শন ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনার পর এলাকায় রাজনৈতিক চাপানোতর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় সেদিকেই নজর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের। যন্তর মন্তরে পেলেট গান চালানোর অভিযোগের প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসেছেন রাহুল। তার দাবি ঘটনার বিষয়ে পুলিশকে এফআইআর করতে হবে। এফআইআর না হওয়া পর্যন্ত তিনি ধর্না থেকে উঠবেন না বলেও জানিয়েছেন। যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উত্তেজনা তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় পেলেট গান ব্যবহারের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাহুলের অভিযোগ, আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপের বিষয়টি তদন্ত করা প্রয়োজন। তিনি ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে এভাবে শক্তি প্রয়োগ মেনে নেওয়া যায় না। ধর্নাস্থলে সমর্থকরা উপস্থিত হন। ঘটনাটিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। রাহুলের দাবি, শুধু মৌখিক আশ্বাস নয়, লিখিতভাবে এফআইআর করতে হবে। যতক্ষণ না সেই পদক্ষেপ হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। পুলিশ ও প্রশাসনের তরফে ঘটনার বিষয়ে কী ব্যাখ্যা দেওয়া হয় সেদিকেই নজর রয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত এফআইআর এবং পরবর্তী আইনি পদক্ষেপের দাবিতেই তার ধর্না চলছে। চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের তরফে প্রাথমিক কারণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিস্ফোরণের জেরে কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের তীব্রতায় কারখানার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রশাসনের প্রাথমিক তদন্তে বাজি তৈরির সময় কোনো ধরনের অসাবধানতা বা নিরাপত্তার ঘাটতির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটিতে বৈধ লাইসেন্স ছিল কিনা সেই প্রশ্নও সামনে এসেছে। বাজি তৈরির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনে কাজ করা হচ্ছিল কিনা তা পরীক্ষা করছে প্রশাসন। ঘটনার পর এলাকায় বেআইনি বাজি কারখানা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে আরও তদন্ত করা হবে। প্রশাসনের তরফে নিরাপত্তা বিধি না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। এই ঘটনার পর আশপাশের অন্যান্য বাজি কারখানাতেও নজরদারি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। মিছিলে বামপন্থী নেত্রী দীপশিতা ধর সহ একাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে রাজনৈতিক উত্তাপ বাড়ে। মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগান এবং বক্তব্যকে ঘিরে পরিস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। এর আগেও যাদবপুরে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রতিবাদে এই মিছিল বলে জানা গিয়েছে। মিছিলের পথে কী ঘটেছিল তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। দীপশিতা ধরও ঘটনার পর সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি প্রতিবাদ কর্মসূচি এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের তরফে ক্যাম্পাসে অশান্তি ছড়ানোর অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। সাম্প্রতিক ঘটনাগুলির জেরে যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। ছাত্র সংগঠনগুলির মধ্যে পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগও চলছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তার জন্য প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে। ঘটনার তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে সকলের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান উঠলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, দেশের বিরুদ্ধে কোনো ধরনের স্লোগান বা কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। যাদবপুরের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার পর তার মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ, মিছিল এবং পাল্টা প্রতিবাদ ঘিরে পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত। এর মধ্যেই দেশবিরোধী স্লোগানের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাপানোতর বেড়েছে। দিলীপ ঘোষ আগের একটি ঘটনার প্রসঙ্গও টেনে এনে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। স্লোগান দেওয়া হয়েছিল কিনা এবং হলে তার প্রকৃতি কী ছিল তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
কোনো অভিযোগের ভিত্তিতে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে তথ্য প্রমাণ খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখাই এখন কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য। ছাত্র সংগঠনগুলির মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলে ঘটনার বিষয়ে আরও পরিষ্কার ছবি পাওয়া যাবে। রাজ্যের প্রশাসনের গত 100 দিনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজের বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরকারের কাছে হিসাব চেয়েছেন। তার বক্তব্য, নির্বাচনের আগে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলির কতটা বাস্তবায়িত হয়েছে তা স্পষ্ট করা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষেবা মানুষের কাছে কতটা পৌঁছেছে সেই বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। নওশাদের দাবি, শুধু ঘোষণা করলেই হবে না, মাঠ পর্যায়ে তার ফলাফলও দেখা প্রয়োজন। প্রশাসনের কাজের স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়েও তিনি সরব হয়েছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হতে পারে। 100 দিনের কাজের হিসেব নিয়ে নওশাদের প্রশ্নের জবাব প্রশাসন কিভাবে দেয় এখন সেটাই দেখার। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়নের তথ্য সামনে আসতে পারে। এই বিষয়টি নিয়ে বিধানসভা এবং রাজনৈতিক মঞ্চে বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ নিয়ে কেন্দ্রের তরফে নতুন নির্দেশ জারি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ মোট 8টি রাজ্যে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় জেলা শাসকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করা আবেদনকারীদের নাগরিকত্ব সংক্রান্ত আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জেলা প্রশাসন ভূমিকা পালন করবে। এর ফলে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও স্থানীয় পর্যায়ে পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য এই ব্যবস্থার আওতায় রয়েছে। সিএ কার্যকর হওয়ার পর থেকেই নাগরিকত্ব প্রদান নিয়ে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক বিতর্ক চলছে। নতুন নির্দেশের ফলে সেই বিতর্ক আবারও সামনে এসেছে। আবেদনকারীদের নথিপত্র যাচাই, পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরীক্ষা করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগোবে। কেন্দ্রের নতুন নির্দেশে জেলা প্রশাসনের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আবেদনকারীদের প্রক্রিয়াটি কিভাবে এগোয় তা এখন নজরে থাকবে। রাজ্যগুলির প্রশাসনিক কর্তারা নতুন নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ফের মহিলাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন এলাকার মহিলারা দাবি করেছেন তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। অনেকেই সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বলে অভিযোগ। টাকা না পেয়ে একাধিক জায়গায় মহিলারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, যোগ্য উপভোক্তাদের দ্রুত টাকা দিতে হবে। কেউ কেউ বলেন টাকা না দিলে অন্তত তাদের কাজের ব্যবস্থা করা হোক। বিক্ষোভকারীদের বক্তব্য, সংসার চালাতে এই আর্থিক সহায়তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক দপ্তরের সামনে গিয়ে তারা নিজেদের সমস্যার কথা জানান। কোথাও অবস্থান বিক্ষোভ, কোথাও রাস্তা আটকে প্রতিবাদ করার ঘটনাও সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। উপভোক্তাদের নথি ও তালিকা যাচাইয়ের বিষয়টিও সামনে এসেছে। টাকা না পাওয়ার প্রকৃত কারণ কি তা প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী মহিলারা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে এই ক্ষোভ আগামী দিনে আরও বাড়ে কিনা সেদিকেই এখন নজর। পাকা বাড়ির জন্য আবেদনের সুযোগ। পাকা বাড়ি পাওয়ার জন্য যোগ্য উপভোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়ার কথা জানানো হয়েছে। প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে মোট 3টি প্রয়োজনীয় নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে যোগ্য ব্যক্তিরা প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তারা আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবেদনের শেষ সময়সীমা 31 আগস্ট। ফলে যারা প্রকল্পের সুবিধা পেতে চান তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেষ মুহূর্তে আবেদন করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আগেভাগেই নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীর পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের জন্য জমা দেওয়া নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনগুলি যাচাই করার পরই সুবিধা দেওয়ার প্রক্রিয়া এগোবে। ভুল বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। নির্ধারিত সময় পার হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকায় সময়ের মধ্যে আবেদন করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। যারা এখনও আবেদন করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আলাস্কায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। আলাস্কায় অবতরণের সময় একটি চপার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে মোট 8 জন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে। ল্যান্ডিংয়ের সময় আচমকা বিপত্তি ঘটে এবং চপারটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর দ্রুত উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্ক তৈরি হয়। চপারটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হওয়ার কথা। আবহাওয়া পরিস্থিতি, যান্ত্রিক ত্রুটি কিংবা অবতরণের সময় অন্য কোনো সমস্যা হয়েছিল
ছিল কি না সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানো হয় এবং আরোহীদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে। বিমান বা হেলিকপ্টার অবতরণের সময় সামান্য ত্রুটিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই এই ঘটনার ক্ষেত্রেও প্রযুক্তিগত বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর চপারটির অবস্থা এবং আরোহীদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হতে পারে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং এর পেছনে কোনো যান্ত্রিক বা মানবিক ভুল ছিল কি না সেটি এখন তদন্তের মূল বিষয়। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলির তৎপরতা বাড়ানো হয়েছে। এসএসবি নিয়ে বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা শাহের। এসএসবি বা সশস্ত্র সীমা বলকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, এসএসবি কোনো রাজনৈতিক দল নয়, সীমান্ত সুরক্ষা এবং দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি বাহিনী হিসেবে এসএসবির ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বক্তব্যের সময় তিনি রাজনৈতিক অনুষ্ঠানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কাজের পার্থক্য বোঝানোর চেষ্টা করেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্য করেন শাহ। তার দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অনুষ্ঠানে আসতেন না। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শাহের বক্তব্য প্রকাশ্যে আসার পর শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এসএসবির দায়িত্ব, সীমান্ত নিরাপত্তা এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে। শাহের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েও নানা মহলে চর্চা চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার ভূমিকা নিয়ে আগেও বিতর্ক হয়েছে। সেই প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে আমন্ত্রণ ও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা হতে পারে। ফলে শাহের মন্তব্যের পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে। বন্যায় ভয়াবহ পরিস্থিতি, জলের তলায় গ্রামের পর গ্রাম। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। লাগাতার বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির কারণে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। বহু গ্রামের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বসতবাড়ির কাছাকাছি জল পৌঁছে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জল ঢুকে পড়েছে চাষের জমিতেও, ফলে কৃষিকাজ এবং গ্রামীণ জনজীবন ব্যাপকভাবে সমস্যার মুখে পড়েছে। বিভিন্ন এলাকায় মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন তৈরি হয়েছে। নদীর জলস্তর কোথাও বিপদসীমার কাছাকাছি বা তার উপরে রয়েছে বলে প্রশাসনের নজর রয়েছে। বন্যার জেরে বেশ কিছু জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জলবন্দী মানুষের কাছে খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রয়েছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। নদী ও বাঁধের পরিস্থিতির ওপর প্রশাসনের নজরদারি চলছে। বন্যার জেরে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে জল নামার অপেক্ষার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজও চালিয়ে যাওয়া হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে ঘিরে বিতর্ক। ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে সাংসদ দেবকে নিশানা করে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার বিরুদ্ধে কাটমানি ও তোলাবাজির অভিযোগ তুলে এলাকায় হোর্ডিং দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই হোর্ডিং ঘিরেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। ঘাটালের দীর্ঘদিনের জলবন্দী সমস্যা সমাধানের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা রয়েছে। সেই প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে। দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা নিয়ে অবশ্য আলাদা করেও তদন্তের বিষয় রয়েছে। হোর্ডিংয়ে কি অভিযোগ করা হয়েছে তা নিয়েই স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করা হতে পারে। অন্যদিকে দেবের সমর্থকেরা অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করতে পারেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতদূর এগিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে। দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা থেকে সাধারণ মানুষ কবে মুক্তি পাবেন সেটি স্থানীয়দের প্রধান দাবি। রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে প্রকল্পের বাস্তব অগ্রগতির দিকেই এখন নজর। হোর্ডিংকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আগামী দিনে এই অভিযোগ নিয়ে আরও রাজনৈতিক প্রতিক্রিয়ার সামনে আসতে পারে। তৃণমূল ব্লক সভাপতির ভাইকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূলের এক ব্লক সভাপতির ভাইকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট বলে অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থার হাতে ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক তথ্য ও প্রমাণ এসেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের তথ্য আদান প্রদান বা যোগাযোগের অভিযোগ রয়েছে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন, যোগাযোগের নথি এবং অন্যান্য তথ্য তদন্তকারীদের নজরে আসতে পারে।
থাকতে পারে। এই ঘটনায় ধৃতের পরিবারের বক্তব্য সামনে এসেছে। তার স্ত্রী নিজের স্বামীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলি কতটা সত্য তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত অভিযোগ হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা পুরো যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখার চেষ্টা করছে। ওই ব্যক্তির সঙ্গে আরও কারো যোগাযোগ ছিল কিনা সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক পরিচয়ের কারণে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনা নিয়ে শাসক দলকে নিশানা করতে পারে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের সত্যতা নিয়ে অবস্থান জানানো হতে পারে। তদন্তে আরও কি তথ্য উঠে আসে এবং ধৃতের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে। মেদিনীপুর কলেজে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে উত্তেজনা। যাদবপুরের পর এবার মেদিনীপুর কলেজেও ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে কলেজ চত্বরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে প্রথমে বচসা এবং পরে তার সংঘর্ষের আকার নেয় বলে অভিযোগ। ঘটনায় কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও পুলিশের তৎপরতা বাড়ানো হয়। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন কিনা তা নিয়ে বিভিন্ন দাবি সামনে এসেছে। ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এসএফআই এর অভিযোগ তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। অন্যদিকে এবিভিপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। কলেজের পরিবেশ যাতে আরও উত্তপ্ত না হয় তার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন কলেজ ও সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ঘিরে একাধিক উত্তেজনার ঘটনা ঘটেছে। মেদিনীপুর কলেজের ঘটনাও সেই তালিকায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করছে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ক্যাম্পাসের শান্তি বজায় রাখতে অতিরিক্ত নজরদারির প্রয়োজন হতে পারে। দুই সংগঠনের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে তদন্তের ফলাফলই ঘটনার প্রকৃত ছবি স্পষ্ট করবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।